স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আমাদের আজকের আয়োজন অন্যান্য দিনের তুলনায় একটু বিশেষ আয়োজন। আজকের দিনে আমরা একটু বিশেষভাবে আপনাদের সাথে কথা বলতে চাই, একটু বিশেষ কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজ আমরা কথা বলতে চাই আমাদের প্রিয় দেশ বাংলাদেশ নিয়ে। আমাদের মগজে, মননে, মস্তিষ্কে যেই দেশের সংস্কৃতি, যেই দেশের পোশাক, যেই দেশের খাবার, যে দেশের সবকিছু আমরা ধারণ করি এবং ৮,০০০ মাইল দূরে থেকেও যেই দেশকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, যেই দেশে আমরা শেকড়ের টান অনুভব করি, যে দেশকে আমরা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই, নতুন প্রজন্মকে যে দেশের সাথে আমরা মিলিয়ে দিতে চাই, সেই দেশ আপনার, আমার, আমাদের সবার প্রিয় বাংলাদেশে। বাংলাদেশ প্যারেড দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। কেমন হতে পারে সেই আয়োজন? আপনাদের সবার জন্য থাকছে আমন্ত্রণ। আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও আমাদের একরকম বলতে পারেন দায়িত্বের মধ্যেও পড়ে, অথবা এটি আমাদের পক্ষ থেকে এক ধরনের অনুরোধ। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আগামী 13 এপ্রিল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। দুপুর 2টো পর্যন্ত, দুঃখিত, 2টো পর্যন্ত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের 37th এভিনিউয়ের 69 থেকে 87 স্ট্রিটে এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্যারেডটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ও হিউম্যান এম্পাওয়ারমেন্ট রাইট অ্যাসোসিয়েশন। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ ডে প্যারেড 2025-এর চেয়ারম্যান আতাউর রহমান সেলিম। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন কনভেনর মোহাম্মদ আলী এবং মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান। তিনজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও স্বাগত জানাচ্ছি। আমাদের টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, আপনারা চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা সেখানেও ফোন করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আয়োজন নিয়ে, সেই মতামতটি জানাতে পারেন। আমাদের স্টুডিওতে যে তিনজন অতিথি রয়েছেন তাদের কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা তাদেরকে যদি আপনারা কিছু বলতে চান, সেটিও কিন্তু আপনারা টিভিএন নিউজ নেটওয়ার্কের মাধ্যমে বলতে পারেন। আলোচনা শুরু করব। গতকালকে এই সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স ছিল। আমরা প্রেস কনফারেন্সের দুজন অতিথির বক্তব্যের একাংশ একটু শুনে আসি আগে। এখন প্রশ্ন হলো যে অনেকে অনেক সময় বিভিন্ন কারণে অনেক সময় অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না, অথবা ব্যক্তিগতভাবে দেখা গেল যে তারা একজনকে দাওয়াত করতে ভুলে গেছে বা একজনকে দাওয়াত করেনি, অথবা একজনকে দাওয়াত করা উচিত ছিল ভুলে যেয়ে করতে পারেনি। তার জন্য আমরা কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না। এটা হতে পারে, ভুল হতে পারে যে অমুক একটা ব্যক্তিকে এবিসিডিকে দাওয়াত করা আসলেও উচিত ছিল, কিন্তু তারা কোনো না কোনো কারণে ভুলে গেছে, বা অমুক একটা সংগঠনকে দাওয়াত করা দরকার ছিল, সেই সংগঠনটাকে বলতে ভুলে গেছে, বাদ পড়ে গেছে লিস্টের থেকে। কিন্তু ইট ডাজন্ট মিন যে তারা সংগঠনদেরকে দাওয়াত করেনি। তারা সংগঠনদেরকে দাওয়াত যদি না করে, তাহলে তারা ম্যান পাওয়ার কোথায় পাবে? তাদের তো লোক বর্গ দরকার, যাতে আমাদের প্যারেডে অনেক লোক হয়। তার জন্য যতটুকু জানি বাংলাদেশ সোসাইটি অলমোস্ট 28টা সংগঠনকে দাওয়াত করেছে তারা। এখন 28টা সংগঠনে যদি 8টা সংগঠন এখানে না আসে, বাংলাদেশ সোসাইটির পক্ষে সম্ভব না বাস পাঠাই দিয়ে তাদের বাসা থেকে লোক নিয়ে আসা। ডেফিনেটলি আপনি যদি বলেন 50 বছর হয়েছে আসছি, কিন্তু প্যারেডের বয়স মাত্র 2 বছর, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ফুল কমিউনিটি সবার ব্যর্থতা। সো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু ডু ইট। নেপালিরা আমাদের পরে এসে নেপালিরা ম্যানহাটনে প্যারেড করে, আর আমরা এখনো জ্যাকসনে বের হই। এটা আমাদের পুরো কমিউনিটির ব্যর্থতা। আমরা আলোচনা শুরু করতে চাই। ফাহাদ সুলাইমান, আপনার বক্তব্য শুনছিলাম, সবশেষ আপনাকে দিয়ে শুরু করি। ব্যর্থতার কথা বলছিলেন। নিঃসন্দেহে আমাদের অনেক সংকট রয়েছে, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক কিছু আমরা যেভাবে করতে চাই হয়তো বা করতে পারি না। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংকট কাটানো কতটুকু সম্ভব হলো? ডেফিনেটলি আপনারা জানেন যে প্রতি বছর আমরা বড় হই, আমরা প্রত্যেকটা মানুষই প্রতি বছর আমরা একটু একটু করে বড় হই, এবং যত বড় হই আমাদের সবকিছু ম্যাচুরিটি তত বাড়ে। এবং এই সেম জিনিস প্যারেডটাও একটা ব্যাপার, যে একটা বেবি থেকে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের ভুলগুলো যা ছিল, কি ভুল ছিল, আমরা সেখান থেকে শিখে নিয়ে আবার সেই জিনিসগুলোকে ওভারকাম করে পরের প্যারেডে আমরা এটাকে যাতে ভালোভাবে করতে পারি, সেই জন্যই আমাদের লক্ষ্য। তো আমরা জানি কি ভুল ছিল, আমরা চেষ্টা করব এই ভুলগুলোকে মিনিমাইজ করার জন্য। যতটুকু সম্ভব মিনিমাইজ করা যায় ততটুকু আমাদের চেষ্টা, যার জন্য আমাদের এবার প্যারেড কমিটিটাও খুব স্ট্রংলি সাজানো হয়েছে। আপনারা জানেন যে এবার প্যারেড কমিটিটা সবাই মিলে যেই মানে প্যারেড কমিটি সাজিয়েছেন, সেই কমিটিতে দেখেন আমরা আতাউর রহমান সেলিম ভাইয়ের মতো ডাইনামিক লিডার, মোহাম্মদ আলী ভাইয়ের মতো একজন ডাইনামিক লিডার আমরা পেয়েছি, শাহনাজ ভাইয়ের মতো গ্র্যান্ড মার্শাল, গিয়াস ভাইয়ের মতো অ্যাডভাইজার,
চিফ অ্যাডভাইজার, এবং আরো যারা আছেন আমাদের ইয়াং এবং দেলোয়ার আছে, ফেম রকি আছে, সানি আছে, আহসান হাবিবের মতো চিফ কোঅর্ডিনেটর। আমাদের একটা কম্বিনেশন করে আমাদের এই কাজগুলোকে, যে আমরা দেখেছি যে ম্যান ফোর্স অনেক বেশি দরকার, একটা প্যারেড করা কিন্তু এত ইজি না যে 8-10 জন মিলে করে যাওয়া যায়। আসলে সবাইকে একসাথে ইউনাইটেড হয়ে কাজ করা জন্যই হলো প্যারেড। এবং আমরা ওই ভুল থেকে প্যারেডের কাদেরকে দিয়ে কাজ বেশি ভালো করা হবে সেভাবে কিন্তু 70-80% প্রিভিয়াস প্যারেডের লোকজনই সবাই আমরা আছি এখানে। বাট এখান থেকে আরো বাড়িয়েছে ফোর্স, যে কারা আরো ভালো কাজ করতে পারবে, প্যারেডের ব্যাপারে হেল্প করতে পারবে, সেই অনুযায়ী আমরা আরো লোকবল এবং আরো কিছু লিডার আমরা বাড়িয়েছি, সবাই মিলে ডিসিশন করে যে বাড়িয়েছি আমাদের লিডারদেরকে, মোর অর্গানাইজার আমরা বাড়িয়েছি যাদের অ্যাডভাইস এবং সবকিছু তো আমাদের কাজে লাগবে। আর ব্যর্থতার কথাটা যেটা আপনি দেখিয়েছেন, ওটা বলতে হবে যে আসলে আমরা, এটা কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন চলছে। নেপালিরা কিন্তু ফার্স্ট জেনারেশনেই প্যারেড নিয়ে গেছে ম্যানহাটনে। আসলে আমি এটার জন্য আসলে কোথাও দোষ দিব একটা জায়গায়, সেটা হলো আমরা যেটা সেটা সবচেয়ে বড় ভুল করেছি, আমরা উই প্র্যাকটিস মোর বাংলাদেশি পলিটিক্স ইন আমেরিকা রাদার দেন প্র্যাকটিসিং দ্য মেইন স্ট্রিম পলিটিক্স অফ আমেরিকা। যেহেতু আমি মেইন স্ট্রিম পলিটিক্স করি, আমরা ওই জায়গাটাতে এত সময় নষ্ট করে ফেলেছি না, যে বাংলাদেশের পলিটিক্সটা ও দল করে এই দল করে একত্রিত কোনোদিন হতে পারেনি। এই ইউনিটিটা আমাদের এই ফার্স্ট জেনারেশনটাকে ডিভাইড করে রেখে দিয়েছিল। সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই দেশে যখন থাকবো, আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স আমেরিকান পলিটিক্সের সাথে যুক্ত হতে হবে। সো এই ফার্স্ট জেনারেশন যারা এসেছিলেন, তারা আসলে বাংলাদেশের পলিটিক্সটাকে এখানে এনে এই জিনিস নিজেদেরকে ডিভাইড করে রাখার কারণে আমরা আজকে এত পিছানো। আমরা যে একটা ভাইব্রেন্ট কমিউনিটি, ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি, হোয়াট ডিড উই গেট? বিকজ উই হ্যাভ ইন্টারনাল ইস্যুস। ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশের পলিটিক্সটা এনে নিজেদেরকে ডিভাইড করে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার দিক থেকে শুনছিলাম মোহাম্মদ আলী ফাহাদ সুলাইমান যেটি বলছিলেন, এঙ্গেজমেন্ট কিংবা ডিভাইডেশনের কথাটা উনি বলছিলেন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করছেন এবার? কারণ আমরা যদি গতবার দেখি যে এঙ্গেজমেন্টটা অনেক কম ছিল, আমাদের আশা অনুরূপ ছিল না, কি করছেন এবার? ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা সরাসরি অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমাদের সাথে যে প্যানেলে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি টিভির কর্তৃপক্ষকে। আসলে সুলেমান ভাই যে কথাটা বলেছেন যে আমাদের ব্যর্থতা রয়েছে, হ্যাঁ, আমরা ব্যর্থতা থেকে আমাদের সার্থকতা যেতে হবে, এটা হচ্ছে আমি অলওয়েজ অপটিমিস্ট। আর ওই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে আমাদের আরো অনেক কিছু করতে হবে। যেমন পাদ ভাই বলেছেন যে সেকেন্ড জেনারেশন, ইয়েস, আমাদের সেকেন্ড জেনারেশনটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, যেটা আমরা সবসময় মেইন স্ট্রিমে যারা করি আমরা বুঝতে পারি। আমরা যখন একটা মিটিংয়ে যাই, ওদের মেইন স্ট্রিমের মিটিংয়ে, সেখানে যে কত সুন্দরভাবে একটা ম্যানেজমেন্ট তারা করে, সেখানে যার যেখানে বসা দরকার, যার যেখানে কথা বলার দরকার, ঠিক তদ্রুপ তাকে কথা বলছে। সেখানে তারা নাম, হ্যাঁ, তার নাম নিয়ে কখনোই তর্ক করে না, বলছে তার নামটা যে বলা হয় সে বিরক্ত ফিল করে, বলেছে নো, আই কেম হিয়ার ফর সাম কাইন্ড অফ থিংস। আমাদের সার্থকতা যদি আমরা করতে চাই, আর আমাদের যে এই যে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের আরো কিভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় বা এটাকে কিভাবে আরো বাড়ানো যায়, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিংস। আমাদের হৃদয়টাকে একটু দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশের পলিটিক্স আপনারা করেন, প্রত্যেকের অধিকার আছে, বাট এখানে বাংলাদেশের পলিটিক্সের চাইতে ফাদবার সাথে আমি একমত, মেইনস্ট্রিম পলিটিক্স করতে হবে, মেইনস্ট্রিমের সাথে সংযুক্ত বাড়াতে হবে। আমরা দেখেন কিছুদিন আগে ফাদ ভাই প্রথম শুরু করেছে বাংলাদেশ হেরিটেজ মেয়র অফিসে, সেখান থেকে এখন আমরা আমরা গত কয়েকদিন আগে 3 এপ্রিলে সেখানে আমরা করলাম বাংলাদেশ হেরিটেজ। ওদেরও কিছু বাধ্যবাধকতা রয়ে থাকে, ওই হিসাব ওই পরিমণ্ডলে আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা যেভাবে এই যে কাজটাকে আপনার পজিটিভলি না দেখে নেগেটিভ দেখার কারণে অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়ে সেই কাজগুলোকে তারা পিছিয়ে আসে। বলা উচিত যে এবার খারাপ হয়েছে বা এবার ডিসঅর্গানাইজ হয়েছে, এটা যাতে আরো অর্গানাইজ হয়। আর মিডিয়ার দায়িত্ব কিন্তু অনেক বেশি, কারণ মিডিয়াই কিন্তু প্রতিদিন জিনিসটা প্রচার করতে পারে। আর মিডিয়া যদি সেই কাজটা থেকে বিরত হয়, মানুষের মেন্টালিটি, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের মেন্টালিটি, এটাকে আমরা কিভাবে গ্রো আপ করবো। আমাকে একজন প্রশ্ন করেছিল, একটা গত কিছুদিন আমি একটা টিভিতে ছিলাম, একটা ইয়াং জেনারেশনের একটা মেয়ে কেন মার্শাল হলো, তার নাম আপনারা শুনেছেন, ফাতিমা পিসিলা। তার প্রায় 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং সে বাংলাদেশ সম্বন্ধে কথা বলে,
প্রবাসীদের নিয়ে কথা বলে, আমি তার কয়েকটা অনুষ্ঠান দেখেছি। এখন সে তার যোগ্যতা বলেই এই নিউ জেনারেশনের পক্ষ থেকে সে আসছে কিন্তু মার্শাল হিসেবে। আমি তো মনে করি এটা আমাদের জন্য আমাদের করা উচিত এবং সেটা হয়েছে। আর সেখানে সমালোচনা করা হচ্ছে। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যারা দর্শক আজকে দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা জিনিসকে পজিটিভ দেখেন। ভুল থেকে আমরা শিক্ষা নেব, শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। জি, আতাউর রহমান সালিম, মোহাম্মদ আলী বলছিলেন যে অনেকেই অনেক নেগেটিভ কথা বলছেন, অনেকের মনে হয়তো অনেক রকমের প্রশ্ন থাকতে পারে আপনাদের আয়োজন নিয়ে। সেই প্রশ্নগুলো আপনি যেহেতু চেয়ারম্যান, আপনি কি আপনার জায়গা থেকে কিংবা আপনার কমিটির জায়গা থেকে কমিউনিটির যে প্রশ্নগুলো রয়েছে, কমিউনিটির যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো কি আসলে খণ্ডন করার চেষ্টা করেছেন কিংবা তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিছু করেছেন? ধন্যবাদ টিভিএন 24-কে, এবং যারা আজকের এই অনুষ্ঠানটি সামনে বসে দেখতে পাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টার ত্রুটি করে নাই, প্রত্যেকটি সংগঠনকে দাওয়াত দিচ্ছি, যেহেতু আমরা এটা আমাদের দ্বিতীয় জ্ঞান, আমাদের জন্য প্রথম। এবং আগে যখন এই বাংলাদেশ ডে প্যারেড হয়েছিল তখন এত লোক ছিল না, এখন অনেক লোক। আপনি ব্রঞ্জ দেখেন, জামাইকাতে দেখেন, জ্যাকসনাইটে দেখেন, সব দিকে হাজার হাজার লোকের মানে সমাগম হচ্ছে। তো সেই জন্য আমি সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবো, আমরা যদি প্রথমবারের মতো কোনোদিন ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে, আপনারা আমাদেরকে বদনাম না দিয়ে আসুন, আমরা সবাই মিলে আমার প্রিয় দেশ বাংলাদেশকে ভালোবাসি। এই অনুষ্ঠানটি এই প্রবাসে বাংলাদেশের জন্য আমরা করতে যাচ্ছি, বাংলাদেশের কৃষ্টি কালচার ওইগুলাকে তোলার জন্য আমরা করতেছি। তা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এবং সহানুভূতি এবং আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় দেশকে আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি। আপনি বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার কথা বলছিলেন ফায়াজ সুলাইমান, এই প্রশ্ন উত্তরটা আপনার কাছ থেকে নেই। আমি গত বছরের যে আমাদের নিউজ কিংবা আমরা গত বছর টিভিএন ব্যাপকভাবে কভারেজ দিয়েছিলাম, আমি সেগুলো দেখছিলাম, বিভিন্ন জনের কথা শুনছিলাম, ওখানে অনেকেই যোগ দিয়েছিলেন, আমি তাদের কথা দেখছিলাম, তাদের পোশাক দেখছিলাম। আমি আসলে আজকে এই জিনিসটা যখন দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের সংস্কৃতি আমরা তুলে ধরার কথা বলছি, কিন্তু বাংলাদেশের যে শিল্পকর্মগুলো রয়েছে, যে ভাস্কর্যগুলো রয়েছে কিংবা যে শিল্পকর্ম প্রতীকগুলো আমরা ব্যবহার করতে পারতাম কিংবা তুলে ধরতে পারতাম নিউ ইয়র্কের বুকে, সেটা মনে হয় আমরা খুব একটা পারিনি। এবার আসলে কি হতে যাচ্ছে? আবার ধন্যবাদ আপনাকে, আর টিভিএন 24-কে আবার ধন্যবাদ। সো আমি এবার আমরা যেটা চেষ্টা করছি যে যেই প্রতীকগুলো আছে, আমরা যেটা আমি বুঝেছি আপনি কি বলছেন, চারুকলায় যে প্রতীকগুলো দেখা যায়, সেই মঙ্গল শোভাযাত্রা, যেটা আমরা শোভাযাত্রায় করি, পহেলা বৈশাখ করি, হ্যাঁ বেসিক্যালি আপনি এটা বলছেন বিকজ তারপর দিনই পহেলা বৈশাখ 14 তারিখ। সো ডেফিনেটলি আমরা এবার চেষ্টা করেছি সেই প্রতীকগুলোকে আনার। আমাদের এখানেও একজন আর্টিস্ট আছেন যাকে আমরা দায়িত্ব দিয়েছি, আসাদুজ্জামান বাবু নামুর, ওনার ভদ্রলোক আমাদেরকে হেল্প করছেন এবং প্রতীকগুলো দিচ্ছেন, এবং আমরা বাংলাদেশ থেকেও চেষ্টা অনেক কিছু এনেছি। সো জানি না কতটুকু কাভার হবে আমাদের, বাট আপনারা দোয়া করবেন, হয়তোবা যে পরিমাণ আসছে তাতে মোটামুটি একটা ধারণা দেওয়া যাবে। বিকজ আপনি বুঝেন এখানে কিন্তু ওই যেমন বাংলাদেশে হাজার হাজার আর্টিস্ট এই জিনিসটা করতে পারেন, নিয়োজিত থাকেন, যখন করেন চারুকলার একটা পুরো ইনস্টিটিউট, সবাই মিলে আর্টটা করে। এখানে কিন্তু ওই আর্টিস্ট পাওয়া যায় না, জিনিসপত্রগুলো পাওয়া যায় না। আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায় ততটুকু নিয়ে আসার। বাংলাদেশ আপনি এই যে যে দেশের কালচারের যেটা অভ্যস্ত, আমরা তো অভ্যস্ত নই। আমরা যখন অভ্যস্ত হব, আমাদের লোকবল হবে যারা করতে পারেন, লোকও তো পাওয়া যায় না, একটা লোকই এখন আপাতত করেন এই জিনিসগুলো, তার পক্ষে অনেকখানি কাভার করার চেষ্টা করছে, প্লাস বাংলাদেশ থেকে অনেক কিছু আসছে। সো জানি না কতটুকু কাভার করব, যদি কাভার করতে না পারি হয়তো সামনে আরো বেশি আসবে, এগুলো তো থেকে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা পর্যায়ে হয়তো আমরা যখন ভালো করব তখন মানুষের যে নতুন প্রজন্ম, কেউ হয়তো আরো কিছু মানুষ হয়তো ইনভলভ হবে যে আচ্ছা এই আর্টগুলো তো দেখতে ভালো লাগছে, আমরাও করি। এমনি যদি কোনোভাবে ইনস্টিটিউশনটা গ্রো করা যায় এখানে, যে যারা এই বাংলাদেশকে কালচারটাকে ধরে রাখতে পারবে এবং কালচারটাকে ভালোবেসে আর্টগুলো করে দিবে, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো কালচারটা আসলে নতুন প্রজন্মের কাছেই ধরে রাখার জন্যই তো আমাদের এই প্যারেড করা। নতুন প্রজন্মের অংশগ্রহণ কিংবা নারীদের অংশগ্রহণ গতবার খুব কম ছিল, এটার কারণ কি, কিংবা এবার আসলে তাদের অংশগ্রহণ আমরা কতটা দেখবো? এটা কি আমাকে করছেন? হ্যাঁ, আপনাকে বলছি। এবার আমরা আশা করছি, চেষ্টা করছি যে বেশি বেশি নারী পুরুষের সমাগম যাতে সমানভাবে হয়, সমান সংখ্যক হয়, সেই চেষ্টাই আমাদের চলছে এখন।
এবার তো আমাদের নয়েজও পাচ্ছি, মানে সারাও পাচ্ছি অনেক, নয়েজও অনেক এবার ইভেন্টটা নিয়ে। হয়তো আপনারাও একটু উপলব্ধি করছেন যে এবার কিন্তু জিনিসটা ভাইরাল হচ্ছে, এবার কিন্তু মানুষজন ঘরে ঘরে যাচ্ছে, অনেক ফোন আসছে। আজকে সারাদিন আমরা মনে হয় কেউই মানে ফোনের অত্যাচারে যে আমরা কিভাবে আসবো, কোথা থেকে আসবো প্রথমে হয়তো অনেকে বুঝে ওঠে নেই যে আসলে কি করছি, প্যারেড বলতে কি বুঝাচ্ছে এটাও অনেকে বুঝে নেই। বাট এবার তারা বুঝতে পারছে যে গতবারের সবাই একটা কথা বলছে, গতবারের মতো যাতে না হয়। আসলে গতবার তো আমাদের শুরু অনেক বছর পর, সো এক্সপেরিয়েন্স থেকে আমি তো বলবো যে যার যেটুকুন হয়েছে ততটুকুনি ভালো হয়েছে। এটা শুরুটা নিঃসন্দেহে গতবার ভালো হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা বেড়েছে। বাংলাদেশকে আমাদের আমরা লেটস পুট ইট লাইক দ্যাট, যারা করেছে তারাও তো অনেক কষ্ট করেছে, আমরা তো নিজেরাও ছিলাম, সবাই ছিলাম। আমরা ওখানে 70-80% মানুষই ওখানে ছিল, আমরা যারা এই কমিটিতে আছি তারাই। সো এখন গতবার যে শুরু হয়েছে, প্রতি বছর এটা ভালো হবে, প্রতি বছর এটা ভালো হবে। জি, প্রতি আর বছর এখন তো হচ্ছে। আমাদের সাথে বাংলাদেশ সোসাইটি নিজেই করছে সবকিছু, দায়িত্ব ওনারা নিয়েছেন, ওনারাই তো করছেন। সো আমাদের প্রত্যাশা ডেফিনেটলি অনেক বেশি। সো ডেফিনেটলি ওনারা তো এক্সপেরিয়েন্স, ডেফিনেটলি ওনাদের আইডিয়া আরো বেশি ভালো, নলেজেবল ওনারা। কেন সেলিম ভাই তো বাংলাদেশ সোসাইটি থেকে সেই বছর সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্ট না, আজকে থেকে না উনি। আলী ভাই ট্রেজারার থেকে সেক্রেটারি, মানে ওনারা তো অনেক বছর ধরে বাংলাদেশের কালচারটার সাথে, বাংলাদেশের মানুষের সাথে, এখানে যে যারা আছে প্রবাসীরা, যারা বাংলাদেশিরা আছে, প্রত্যেকের সাথে তাদের সম্পর্ক। সো ডেফিনেটলি ওনাদের আইডিয়া অনেক কাজে লাগবে। সো আশা করছি যে এটা ভালো হবে, যত দিন যাবে তত ভালো হবে। আতাউর রহমান সেলিম, আমরা জ্যাকসন হাইটস থেকে বের হয়ে ম্যানহাটনে যেতে চাই, কেন যেতে পারলাম না? যেহেতু আমাদের আগের চলার পথটুকু একটু এত মানে লোকজনের বিস্তার ছিল না, কিন্তু এখন আমরা দিন দিন অনেক লোক আসছে দেশ থেকে, এবং আমরা চেষ্টা করি নাই আগে ম্যানহাটন যাওয়ার জন্য, কিন্তু এই বছর আমরা এইটা ওয়ার্ম আপ হিসাবে নিচ্ছি, এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের মেইন স্ট্রিমের সাথে আমাদের যে সেতুবন্ধন, ওইটারও একটু খুব বেশি ওইটার প্রতি আমরা নজর দিচ্ছি। যেহেতু মেইন স্ট্রিমের সাথে আমরা এখন যুক্ত হয়েছি, ইনশাল্লাহ আগামীবার আমরা ম্যানহাটনে যাওয়ার উদ্যোগটা নিব। এই জন্য প্রয়োজন আমাদের প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী বছর ওইটা ট্রাই করব ম্যানহাটনে আমাদের এই আয়োজনটুকু করার জন্য। এবার কিরকম লোক সংখ্যা হতে পারে বলে আশা করছেন? আশা করছি মিনিমাম 10 থেকে 15,000 ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করতেছি। এইটা আমরা আরো চেষ্টা করে যাব, আরো 2 দিন আছে। আমরা যদি প্রচারণা, যেহেতু আমরা একটু প্রচারণা কমেছি, যেহেতু গত 10 দিন আগে আমাদের রমজান মাস ছিল, ওইটার জন্য আমরা বেশি প্রচারণা করতে পারি নাই। আমরা এই কয়েকদিনে যা করতেছি, এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করে যাবেন বিভিন্নভাবে, আপনাদের যারা আছে সবাইকে দিয়ে আমরা এটা সহযোগিতা করে যাবেন, যাতে করে এটা প্রচার পায়, এবং আগামী 13 তারিখ সুন্দর সুশৃঙ্খলভাবে একটি বাংলাদেশের প্যারেড আমরা এই প্রবাসে ওয়ার্ল্ডের রাজধানী ক্যাপিটাল নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কের বাংলাদেশিদের অধ্যুষিত রাজধানী আমি মনে করি জ্যাকসন হাইট, সেই জ্যাকসন হাইটে আমরা করতে যাচ্ছি। আপনারা সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আগামীতে আমরা ওইটা ম্যানহাটনে উপহার দেওয়ার চেষ্টা করব। জি, মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস তো অনেক ব্যস্ত এলাকা, তো সেই জায়গায় আসলে এনওয়াইপিটি কিংবা অন্যান্য সিটির থেকে আসলে কি ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে, কিংবা আপনারাও আসলে পরিবেশ পরিস্থিতি সবকিছু সুশৃঙ্খল রাখার জন্য কি করছেন? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরে আরেকটা যাওয়ার আগে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই। আমাদের দুজন অনারেবল লিডার তারা বলেছেন আসলে প্যারেডের গুরুত্বটা কি, এই জিনিসটা আমাদের প্রবাসীদেরকে যারা এখনো অনেকভাবে জিনিসটা বুঝতে পারছে না, বা এটা খুবই কম হয়েছে, যেমন গতবার একবার হয়েছে এবং 2014-তে একবার হয়েছে, 1998 প্রতীক হিসাবে আমরা এটা চেষ্টা করেছি, এবং দ্বিতীয়বার যেটা হচ্ছে এটা আরো বড় আকারে হবে। বাট এর গুরুত্বটা কি, কেন প্যারেডে যেতে হবে, কেন কষ্ট করে আপনারা ওভার দিন ফ্যামিলির টাইমটা এখানে দিবেন? আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ কথাটা যেখানে লেখা আছে, এটা আপনার আমার কারো ব্যক্তিগত নাম নয়, এটা আমাদের দেশ, আমাদের দেশপ্রেম যেখানে, আমাদের হৃদয় যেখানে রয়েছে, আমাদের ভুল ত্রুটির মাঝেও এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি, এবং যেহেতু ডে প্যারেডটা হতে যাচ্ছে, এটা সকলেরই সেখানে অংশগ্রহণ করতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব। আর যেই তার সাথে যে যুক্ত হবে সেটা হচ্ছে আমাদের এখানে গ্রো আপ হচ্ছে নতুন প্রজন্ম, বাংলাদেশের বংশোদ্ভূত ছেলেমেয়েরা এখানে কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ধরে
বড় বড় ইউনিভার্সিটিতে তারা এখন সাফল্যের সাথে কাজ করছে, বা আমাদের কিন্তু বড় প্ল্যাটফর্মে আমরা তাকে দেখাতে পাচ্ছি না। অন্য নেপালের কথা বলা হয়েছে, এখানে তিব্বতীদের জন্য অনেক সেন্টার রয়েছে, যেটা আমাদের নেই, বাংলাদেশ সেন্টার নেই। আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি বাংলাদেশ প্যারেডের মাধ্যমে বড় একটা ক্রাউড সেখানে দেখাতে পারি, আমি তো মনে করি এই দেশে যারা ইলেক্টেড অফিসিয়াল তারা বাংলাদেশিদের কাছে আসবে, আমাদের ওখানে যেতে হবে। আমরা সাইটেশনে দৌড়াই, তাদের ছবি তোলার জন্য এত আগ্রহ হয়ে পড়ি। আমরা চাই বাংলাদেশিরা এই প্যারেডের মাধ্যমে 10-15 হাজার লোকের কথা বলা হচ্ছে, আমি আরো বেশি এক্সপেক্টেড করতেছি। সবাই যদি বেরিয়ে আসে যে আজকে আমরা যাব আমাদের 37 অ্যাভিনিউ 69 থেকে 87 পর্যন্ত, এই পুরো রাস্তাটা যেতে শুধু বাংলাদেশি আর বাংলাদেশিদের যেতে ভরে যায়, তাহলে আমরা বুঝবো দেশের প্রতি সবার মায়া আছে। জি। একটা দিন আমাদেরকে দিন। আমরা সবসময় বলি বাংলাদেশের নাম যখন আসবে, এটা আপনার দায়িত্ব সেখানে অংশগ্রহণ করা। আপনাকে কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না সেটা বড় কথা না, দেশ আপনার আমার সকলেরই। এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী 13ই এপ্রিল রোববার জ্যাকসনহাইডে আসবেন। সেখানে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতে আপনাদের সুশৃঙ্খলভাবে এই প্যারেডটা অংশগ্রহণ করার জন্য। আমি অনুরোধ করব বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ইলেক্টেড 13-19 জন মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকে, ফার্স্ট সুলেমান ভাইয়ের নিজের যে সংগঠন রয়েছেন সেই সংগঠনের পক্ষ থেকে, এবং এই প্রবাসে প্রায় 200 থেকে 300 সংগঠন রয়েছে, এই আপনার আঞ্চলিক পেশাজীবী এবং ব্যবসায়ী সংগঠন। সকলকে বলবো আমাদের দিকে না থাকে, আমাদের বৈতরের দিকে না থাকে, আপনার নামের দিকে না থাকে, আপনাকে কোথায় রাখলো সেটা না দেখে বাংলাদেশ ডে প্যারেডে আসুন। এই 69 থেকে 37 অ্যাভিনিউটা পুরা ভরে দেন, দেখিয়ে দেন যে বাংলাদেশ একটা গ্রোয়িং কমিউনিটি এবং এটা পারে। গত কয়েকদিন আগে মেয়র বলেছেন যে আমি এখানে যে বক্তব্য রাখছি একজন মেয়র হিসেবে, হয়তো এমন একদিন সময় আসবে একজন বাংলাদেশি মেয়র এই গ্রেসি ম্যানশনে এসে বক্তব্য রাখবে। আমার মনে হয় যে তার কথা আল্লাহ যেন কবুল করে। আমরা চাই, আমাদের তো হয়তো আমরা পারবো না, আমাদের সেই এটা নেই, কিন্তু এখানে যারা হার্ভার্ড থেকে লেখাপড়া করছে, কলম্বিয়া থেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদেরকে প্ল্যাটফর্ম দেব। জি নিশ্চয়ই, আমি আরো শুনবো আপনার কাছ থেকে, এবং শৃঙ্খলা কিংবা পরিবেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন রেখেছিলাম, সেই উত্তর নিব। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, 3 জন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। বাংলাদেশ ডে প্যারেড নিয়ে আমাদের আজকের বিশেষ এই আয়োজন, এবং 3 জন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকে বরাবরের মতোই লাইভ স্ট্রিমিং হচ্ছে TVN24 আমাদের ফেসবুক পেজ। আমি ফেসবুকে অনেকে যুক্ত আছেন, আমি ফেসবুক থেকে প্রশ্ন নিব। তার আগে টেলিফোনটি নিয়ে আসতে চাই, একজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমি সৈয়দ মুস্তাক আহমেদ জামাইকা থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন, বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মাস্টার কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়? আচ্ছা, মোহাম্মদ আলী, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে। ধন্যবাদ ভাই। মোস্তফা ভাই আপনাকে জামাইকা থেকে বলছেন, আমিও জামাইকা। মুস্তাক সৈয়দ মুস্তাক আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গ্র্যান্ড মার্শাল সাধারণত আপনারা নিজেরাও জানেন, যারা সম্মানিত ব্যক্তি এই কমিউনিটিতে যাদের অবদান রয়েছে। এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেখানে যারা আয়োজক, আমাদের সাথে যারা আয়োজক ছিলেন, আয়োজক সংগঠন ছিলেন, তাদের সকলের মতামতের ভিত্তিতে এবং সকলের সম্মতিতে আমরা গ্র্যান্ড মার্শাল সেদিন আমরা ঘোষণা করেছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন। ফার্স্ট সুলেমান, দর্শক কিংবা কমিউনিটির বাসিন্দারা যারা রয়েছেন তাদের মনে কিন্তু আসলে নানান রকমের প্রশ্ন থাকে। আসলে একটা অনুষ্ঠান যখন হয়, নেতৃত্ব নিয়ে প্রশ্ন আসে, অর্থ নিয়ে প্রশ্ন আসে। অর্থনৈতিক দিক থেকে হয়তো বা অনেকের মনে অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে। আপনি কি একটু অর্থনৈতিক খাতটাকে একটু স্পষ্ট করবেন কিনা, মানে আপনারা কোথা থেকে অর্থ পাচ্ছেন সেটা? ধন্যবাদ আপনাকে আবার। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। আসলে এটা নিয়ে মানে আসলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, প্রোগ্রাম কেমন হচ্ছে না হচ্ছে তার থেকে আমরা ফোকাস করছি যে কোথা থেকে টাকা পয়সা নিচ্ছে, কি করছে না করছে। এখানে একটু স্পষ্ট ক্লিয়ার করতে হবে একটা জিনিস, বাংলা সোসাইটি এবার ফাইন্যান্সিয়াল ম্যাটারটা হ্যান্ডেল করছেন না, ওনারা অর্গানাইজিং এ মেইনলি ফোকাস করছেন। আর আমাদের হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, তারাই মেইনলি ফাইন্যান্সের ব্যাপারটা দেখছেন। এবং একটা প্যারেড করতে কি পরিমাণ খরচা হতে পারে আপনারা বলে দিন। 10 জন সেলিব্রিটিও কিন্তু আসছে এই প্যারেডে অংশগ্রহণ করতে। 10 জন সেলিব্রিটির টিকিট থেকে শুরু করে তাদের থাকা খাওয়া সব কিন্তু এই প্যারেডে এই থেকে এখান থেকেই যাবে, বাজেট থেকেই যাবে।
আর কমিউনিটির মানুষ প্রশ্ন করতে পারে এই 10 জন সেলিব্রিটি দিয়ে আমাদের কি কাজ? 10 জন সেলিব্রিটি এটা আপনি সত্যি ভালো কোশ্চেন করেছেন। কেন একটা প্রোগ্রাম করতে গেলে দেশের কালচারটার সাথে এমন কিছু সেলিব্রিটিতে আসা দরকার যে দুই বাংলা। আপনি প্রোগ্রামটা কি নামে করছেন? বাংলাদেশ নামে। সো বাংলাদেশ যখন আপনি ইউজ করবেন, বাংলাদেশে আপনি মনে রাখবেন পৃথিবীতে আপনার যারা ফেস ভ্যালু, যারা আর্টিস্ট, যারা সিঙ্গার, তাদের ভ্যালু কিন্তু যে কোনো পলিটিশিয়ান, বিজনেসম্যানের থেকে বেশি। আপনারা এমন কোন আমি একটু ইন্টারাপ্ট করি, আপনারা এমন কোন দেশপ্রেমিক আর্টিস্ট পাননি যারা হচ্ছে নিজ দায়িত্বে সেখানে যুক্ত হবেন, কিংবা যারা আসলে আমেরিকার সাথে যাদের যোগাযোগ আছে, কিংবা আমেরিকাতে অনেক সেলিব্রিটি আছে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজে থেকে সেখানে যোগাযোগ করবেন কিংবা এখানে যুক্ত হবেন? আমরা চেষ্টা করেছি এবার বাংলাদেশ থেকে আনলে আপনি দেখবেন যে এখানে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের প্রতি অ্যাকসেপ্টেন্সিটা একটু ভালো থাকে। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্সির কারণে আমরা এটা বিচার করে সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে অ্যাকসেপ্টেন্সিটা কাদের বেশি কাদের কম। এখানে তো যারা আছেন তারা তো ডেফিনেটলি জয়েন করছে, বাট তাদেরকেও নিয়ে আসছি। তার মানে কি হলো, ও বাংলাদেশ প্লাস নিউ ইয়র্ক বাংলাদেশ, দুই কম্বিনেশন করেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে। কালচার আপনি কিন্তু এখানে যতজন শিল্পীরা আছেন প্রত্যেকে কিন্তু মন থেকে তারা জয়েন করছেন, আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে তারা আসছেন, তারা জয়েন করছেন, এবং মঞ্চ তাদের কাছেই থাকবে, মঞ্চ কিন্তু তারাই চালাবেন। এবং সেই মঞ্চের দায়িত্বে আছেন আমাদের নিউ ইয়র্কের বিখ্যাত দুজন শিল্পী মঞ্চের দায়িত্বে। একজন হলো আমাদের কামরুজ্জামান বকুল, আরেকজন হলেন শামীম সিদ্দিকী, যারা অনেক পুরাতন সিঙ্গার এই নিউ ইয়র্ক শহরে। তো তারা কিন্তু মঞ্চের দায়িত্ব, তারা কিন্তু সেট আপটা করছেন। তো ডেফিনেটলি দুইজনকে নিয়ে, দুই বাংলাদেশকে নিয়েই আমাদের এই আয়োজনটা। এবং সেলিব্রিটিদেরকে দরকার পড়ে সবসময়। একটা জিনিস মনে রাখবেন যে আর্টিস্ট এবং যে কোনো আর্টিস্টের গ্রহণযোগ্যতা যে কোনো পলিটিশিয়ান অথবা যে কোনো বিজনেসম্যানের থেকে বেশি। কারণ কি, পলিটিশিয়ান একটা পার্ট, একটা দল সাপোর্ট করে, আরেকটা দল কিন্তু তাকে পছন্দ করবে না কখনোই। বিজনেসম্যান কিন্তু এভাবে ফোকাস করেন না তারা কি করছেন, তারা কিন্তু পর্দার আড়ালে থেকে বিজনেস করেন। কিন্তু একজন সেলিব্রিটি কিন্তু সবাই ভালোবাসেন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটু লাস্ট বলে দিচ্ছি, টাকা পয়সা ডেফিনেটলি, ফাইন্যান্সিয়াল ম্যাটার তো একটা প্রোগ্রাম করতে গেলে ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার। এখানে অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকতে হবে। ইনভলভমেন্টটা আছে, সেটা আমরা প্রোগ্রামে ইভেন্টের পরে স্বচ্ছতার সহিত কোথায় কোন খাতে খরচ হয়েছে সব সাংবাদিকদেরকে হিসাব দিয়ে দিব। আর আমার মনে শেষের দিকে আমি একটু বলে দিই, TVN 24 এর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে প্লিজ এই প্যারেডটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের অনেকজন ইলেক্টেড অফিসিয়াল এখানে জয়েন করছেন। আমি নামগুলো বলতে পারবো না, এখন সময় কম, বাট বড় বড় ইলেক্টেড অফিসিয়ালরা আসছেন। এই বছর নিউ ইয়র্ক, আমেরিকাতে অনেক বড় বড় ইলেকশন আসছে, স্টেট এবং সিটির অনেক বড় বড় ইলেকশন। আমরা যে একটা ইউনাইটেড ভাইব্রেন্ট বিগেস্ট কমিউনিটি, এইটা তাদেরকে প্রুভ করতে হবে। তাই দর্শকদেরকে অবশ্যই আমি চাবো, অনুরোধ করব যে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করুন, দ্বিধা বিভক্ত সব ভুলে যে আপনারা এখানে আসবেন। এটা একটা নন পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল ইভেন্ট না, এটা নন পলিটিক্যাল ইভেন্ট, অনলি ফর বাংলাদেশ। দলমত নির্বিশেষে। আমি দর্শকের একটা টেলিফোনও নিতে চাই, একজন দর্শক অনেকক্ষণ টেলিফোনে অপেক্ষায় আছেন, একটু নিব। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম এরশাদ, আমি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। জি, আমি TVN এর দর্শকদেরকে বলতে চাই, আপনারা যে প্যারেডে আসবেন বাংলাদেশকে প্রাধান্য দেন, কারণ কে গ্র্যান্ড মার্শাল হবে, কে অর্গানাইজটা করতেছে, ওইটাতে আমরা ডিবেট না করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সবাই আসবে এবং সবাই এটাকে সুন্দর করে অনুষ্ঠানটা উপভোগ করাবে দর্শকদের জন্য, কমিউনিটির জন্য। এটাই আমার আশা। থ্যাংক ইউ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আতাউর রহমান সেলিম, খুব ছোট্ট করে 2 লাইনে জানবো যে অনেকে এখানে যুক্ত হচ্ছেন কিন্তু এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশে বড় হচ্ছেন, এইরকম শিশুদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করছেন? এই দেশের শিশুদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি সকল TVN এর মাধ্যমে, TVN 24 এর মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে, নতুন প্রজন্মের সন্তানদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামে আসুন এবং ওদেরকে আপনারা উদ্বুদ্ধ করুন যে আমাদের এই কৃষ্টি কালচারকে তুলে ধরুন। ওরা আসলে ওরা জানতে পারবে আমাদের কৃষ্টি কালচার। সেই জন্য TVN 24 এর মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, আসুন আগামী 13 তারিখে আপনারা সবাই আমাদের এই বাংলাদেশ প্যারেডকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মোহাম্মদ আলী, 2 লাইন শুনবো আপনার। হ্যাঁ, দিলানি বলবো, আবারও ধন্যবাদ জানাচ্ছি TVN টেলিভিশনকে এবং TVN এর মাধ্যমে আমি পুরা এই নিউ ইয়র্ক সহ অন্যান্য স্টেটে যারা বাংলাদেশি রয়েছেন, প্রবাসী রয়েছেন, সবাই আসবেন। এটা আপনার প্রোগ্রাম
আপনার অনুষ্ঠান, আপনাদের বাংলাদেশ ডে প্যারেড, এটা কোনো গোষ্ঠী বা কোনো নেতৃত্বের দিকে আপনারা তাকাবেন না। আপনার ছেলে মেয়ে নিয়ে এখানে এই সানডে আপনারা উপভোগ করুন ডে প্যারেড। আর একটা বিষয় আমি বলি যে এখানে কোনো কিছুকে আপনারা প্রাধান্য দিবেন না, একটাই, যেটা আমাদের এরশাদ ভাই বলেছে, ওটাকে প্রাধান্য দিবেন। বাংলাদেশ সোসাইটি, আপনারা নির্বাচিত প্রতিনিধি, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। 13 তারিখে দেখা হবে বাংলাদেশ ডে প্যারেডে। টিভিএন নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকেও আমি বাংলাদেশি কমিউনিটির সব দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা আসবেন, নতুন প্রজন্মের সদস্যদেরকে নিয়ে আসবেন। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা গণমাধ্যমে আপনাদের অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করবো আয়োজক কমিটির কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো নেবার। অসংখ্য ধন্যবাদ। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।